নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। মধ্যকালীন ভারতের ইতিহাসে মুঘল যুগ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আজকের ক্লাসে আমরা জাহাঙ্গীর সম্পর্কে পড়ব। এর আগের ক্লাসে আমি আকবর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আকবরের ওপর আরো একটা বা দুটো ভিডিও হবে, যেখানে আকবরের শাসন ব্যবস্থা, আকবরের সময় শিল্প স্থাপত্য, সাহিত্য, তার নবরত্ন সভা, এগুলো নিয়ে ডিসকাস করব। সেটা এখন করব না, পুরো মুঘল যুগ কমপ্লিট হয়ে গেলে সমস্ত রাজাদের সম্পর্কে আমরা পড়ে নিয়ে তারপর সেটা করব, কারণ ওভারঅল যে মুঘল শাসন ব্যবস্থা সেটা বুঝতে তখন সুবিধা হবে, সেই কারণে। তো আমরা আজকে চলে আসবো সোজা জাহাঙ্গীরের সম্পর্কে দেখব। এবং জাহাঙ্গীর 1605 সালে সিংহাসনে বসে আকবরের মৃত্যুর পর এবং 1627 অব্দি টাইম তিনি শাসন করেন। এই সময়টাতে তার সময় কি কি বিস্তার লাভ হয়েছিল, কি কি হয়েছিল, এইগুলো সম্পর্কে ডিসকাস করব পুরো আজকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যদি ভালো লাগে ক্লাসগুলো লাইক এবং শেয়ার করো। মধ্যকালীন ভারতের ইতিহাসের উপর কমপ্লিট প্লেলিস্ট এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে তোমরা পেয়ে যাবে। নতুন যা ক্লাস আমি তৈরি করছি এই প্লেলিস্টের মধ্যেই আমি আপলোড করব। নিচে ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে। অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। WBCS সহ যে কোনো পরীক্ষার জন্য আমি এই প্লেলিস্টটা তৈরি করছি এবং খুব ডিপ এখানে স্টাডি করাচ্ছি, যাতে তোমাদের WBCS মেন্সও কভার হয় এই ক্লাসগুলো থেকে। সো অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের পরীক্ষায় হেল্প হবে। আর যদি তোমরা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দ্য জিকে একাডেমি 2.0 নিচে ডেসক্রিপশনে লিঙ্ক এটারও দেওয়া রয়েছে, বা হোম সেকশনেও লিঙ্ক পেয়ে যাবে। সো আমরা আজকে পড়বো জাহাঙ্গীর বা সেলিম সম্পর্কে। অ্যাকচুয়ালি এনার অরিজিনাল নাম ছিল সেলিম, বাট তার টাইটেল ছিল জাহাঙ্গীর। 1605 থেকে 1627 সাল অব্দি ইনি সিংহাসনে ছিলেন এবং একটা পরিবারের স্পয়েল চাইল্ড যাকে বলা হয়, অর্থাৎ সোজা বাংলাতে যাকে বলা হয় যে বকে গেছে ছেলে, তো জাহাঙ্গীর অ্যাকচুয়ালি সেরকম একজন ছিল। এর পিছনে কয়েকটা কারণকে দায়ী করা যেতে পারে। ফার্স্ট অফ অল, আকবর যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, কারণ যে সময় আকবর যুবক অবস্থাতে, সেই সময়তে আকবর মানে হুমায়ুন, তার পিতা হুমায়ুন প্রতিষ্ঠিত ছিল না, তার একাধিক প্রবলেম ছিল। ইভেন তার পিতা খুব অল্প বয়সে মারা যায়, তার জন্য খুব বড় জায়গা রেখে যেতে পারেনি। জাস্ট আমরা আগে সমস্ত কিছুই দেখেছিলাম যে হুমায়ুনকে একসময় বাইরে চলে যেতে হয়েছিল শের শাহের কারণে। সেই অবস্থাতে আকবর মানুষ হয়েছিল। তো আকবরের মধ্যে সেই ব্যাপারটা ছিল যে মানে খুব যে একদম রাজকীয় পরিবেশে সে বড় হয়েছে সেরকম নয়, অনেক স্ট্রাগল করে তাকে বড় হতে হয়েছে, আলটিমেটলি দিয়ে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এবং সেইটা এর ক্ষেত্রে মিসিং ছিল। জাহাঙ্গীর যখন এক যুবক অবস্থাতে রয়েছে, সেই সময়তে আকবর যথেষ্ট প্রতিষ্ঠিত, তার কাছে একটা বড় সাম্রাজ্য রয়েছে, মুঘল সাম্রাজ্য সেই সময় পিক পজিশনে চলছে, তো এনাকে কোনোদিনই স্ট্রাগল করতে হয়নি। তো সেই জন্য দেখা যাবে যে ইনি বিভিন্ন খারাপ জিনিসের মধ্যে ডুবেছিলেন। অবভিয়াসলি এটা একটা দুটো ফেজ রয়েছে জাহাঙ্গীরের যে লাইফ, এটা স্টাডি করলে আমরা দেখবো যে দুটো ফেজ রয়েছে। একটা ফেজ হচ্ছে যুবক বয়স অব্দি, অর্থাৎ যতদিন না তিনি সিংহাসনে বসছেন ততদিন অব্দি সময়টা, সেই সময় তিনি মদ, তারপরে তার চারিদিকে মেয়েরা মানে মহিলারা হয়ে থাকতো, যেটা বুঝতে পারছো সেই সময়কার ব্যাপার স্যাপার, মদ ইত্যাদির মধ্যে ডুবে থাকতো, এরকম একটা জিনিস ছিল। এবং তারপরে দেখবো যখন থেকে সে সিংহাসনে বসছে, তারপরে দেখবো যে তার পুরো একটা চেঞ্জ, অন্যরকম জাহাঙ্গীর, অন্যরকম একটা ব্যাপার, নতুন কি মানে অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করেছে। তো সেটা দুটো তার ফেজের লাইফের ফেজ রয়েছে, সেটা আমরা আজকে দেখবো। আর সেকেন্ড আরো একটা কারণকে দায়ী করা যায় এনার এরকম সমস্ত ব্যাপারের জন্য, সেটা হচ্ছে আকবরের অ্যাকচুয়ালি দুটো, তার মানে এই জাহাঙ্গীরের আগে জন্মের আগে দুজন পুত্রের জন্ম হয়, যারা খুব অল্প বয়সে একদম জন্মের সময়তেই মারা যায়। সো আকবরের একটা টাইমে চিন্তা হয়ে গেছিল যে আদেও আমার ফ্যামিলিকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে, মুঘল সাম্রাজ্য যেটা সেটা কে এগিয়ে নিয়ে যাবে, সমস্ত পুত্ররা মারা যাচ্ছে। সেই চিন্তাতে সেই সময় আকবর শেখ সেলিম চিস্তির কাছে যায়। এনার নাম আমরা পেয়েছিলাম কখন, সুফি আন্দোলন পড়িয়েছিলাম, সেখানে তোমরা নাম পেয়েছিলে। চিস্তি সম্প্রদায়ের একজন খুব বড় সাধক ছিলেন ইনি, তার কাছে, তার খুব বড় ভক্ত ছিলেন আকবর। তো তার কাছে গিয়ে তিনি প্রার্থনা করেন যে আমার যেন একটা পুত্র হয় যে পরবর্তী জেনারেশন, পরবর্তী রুলার হবে। তো শেখ সেলিম সেই সময় তাকে আশীর্বাদ করে এবং তারপরে জাহাঙ্গীরের জন্ম হয় বা সেলিমের জন্ম হয়। সো সেই জন্য প্রথম থেকেই আকবর প্রচন্ড বেশি আদর দিয়ে মানুষ করে জাহাঙ্গীর, বা ছোটবেলায় যার নাম ছিল সেলিম, তাকে প্রচন্ড আদরের মাধ্যমে, প্রচন্ড যত্নে, আভিজাত্যের মধ্যে তাকে মানুষ করে। সেই জন্য সে স্বাভাবিকভাবে বকে যায়, এই একটা ব্যাপার তো আছেই। তো এই সমস্ত কারণগুলো ছিল হচ্ছে জাহাঙ্গীরের প্রথম জীবনের এই যা যা কাজ আমি বলবো, যা যা করেছিলেন সেইগুলোর পিছনে। কিন্তু দেখবে যখনই
তিনি সিংহাসনে বসছেন তখন থেকে পুরো চেঞ্জ হচ্ছে, এবং এর পিছনে চেঞ্জ হওয়ার পিছনে আর একজনকে দায়ী করা যেতে পারে, সেটা হচ্ছে নূরজাহান। নূরজাহানের একটা ইম্পর্টেন্স ছিল এনার জীবনে বা এনার শাসন ব্যবস্থাতে, সেটাও আমরা দেখতে পাবো। যাই হোক, এনার মায়ের নাম ছিল যোধাবাই বা হারিকাবাই, আগের দিন আমরা বলেছিলাম মারিয়াম উজ্জামানি এনার অনেকগুলো নাম ছিল, বাট ফেমাস যে যোধাবাই তার পুত্র ছিল, এবং অবভিয়াসলি আকবরের দুজনের পুত্র ছিল, এবং শেখ সেলিম চিস্তির কাছে তিনি আশীর্বাদ নিয়েছিলেন, সেই জন্য তার নামই অ্যাকচুয়ালি রেখে দেওয়া হয়। যখন এই পুত্র বেঁচে যায়, আলটিমেটলি নামই রেখে দেওয়া হয় সেলিম। এর আগে দুজন পুত্র আকবরের জন্ম নিয়েছিল, তাদের দুজনের নাম হচ্ছে হাসান এবং হুসেন, বাট দুজনেই মারা যায় একদম অল্প বয়সে, জন্মের কয়েক মাসের মধ্যে মারা যায়। তো তারপরে সেলিমের জন্ম হয়, তো তার নামটা সেলিমই রেখে দেওয়া হয়, শেখ সেলিম চিস্তির নামের সঙ্গে এ করে। এর পরের ব্যাপার হচ্ছে তার যুবক বয়স, যে সময় সে মানে কিছুই জানতো না। এই একদিকে অন্য একটা জিনিস যেটা আকবর কোনোদিন পড়াশুনো করেননি, কেউ কোনো ঐতিহাসিক বলেন যে তার নিজেরই ইচ্ছে ছিল না পড়াশুনো করার, বা অনেকে বলে যে না তার কাছে তার ওপরে অনেক দায়িত্ব ছিল, তাকে অ্যাডমিনিস্ট্রেশন, যুদ্ধ এই সমস্ত সম্পর্কে শিখতে হয়েছিল, সেই জন্য সময় পায়নি। বাট যাই হোক, আকবর কোনোদিন পড়াশুনো করেনি বা এরকম কিছু, নিরক্ষর ছিলেন, কিন্তু জাহাঙ্গীর বা সেলিমকে প্রপার শিক্ষার মধ্যে রাখা হয়েছিল। তিনি অনেক পড়াশুনো জানতেন, তো বিদ্বান ছিলেন, অবভিয়াসলি বিভিন্ন দিকে তার ন্যাক ছিল, বিভিন্ন জিনিস ভালোবাসতেন তিনি, বাট স্পয়েলড চাইল্ড ছিলেন। যাই হোক, এর মধ্যে যে সমস্ত হয় যেগুলো বললাম, অত মানে যুবক বয়সে একটা উশৃঙ্খল পরিবেশে উশৃঙ্খল একটা মানুষে পরিণত হয় অ্যাকচুয়ালি সেলিম, এবং শুধু তাই নয়, 1599 সালে আকবরের বিরুদ্ধে এ বিদ্রোহ করে দেয়। এবার এর পিছনে কারণ রয়েছে। কারণ কি, সেলিমের জন্মের পর আরো দুজন পুত্র জন্ম নেয় আকবরের, একজনের নাম মুরাদ আর একজন হচ্ছে দানিয়াল। এদের মধ্যে একজনও সেই রকম যোগ্য ছিল না, আকবরের মতো কেউই যোগ্য ছিল না, বা আকবর যতটা ছিল, এরা প্রত্যেকেই প্রায় বলা যেতে পারে স্পয়েল চাইল্ড ছিল, সবাই ওরকম উশৃঙ্খল জীবন যাপন করত। এর মধ্যে মুরাদ যে পুত্র, সেও মারা যায় 1599-তে। যখন এ মারা যায়, দানিয়াল পড়ে থাকে, তখন সেলিমের মনে হয় যে দানিয়াল যেহেতু সব থেকে ছোট সবার মধ্যে, আকবর হয়তো একে বেশি ভালোবাসে এবং একে সিংহাসনে বসিয়ে দেবে, পরবর্তী রাজা বানিয়ে দেবে। এই চিন্তাটা যখন আসে সেলিমের মধ্যে, তখন সে বিদ্রোহ করে দেয় আকবরের বিরুদ্ধে। এরকম কিছু ছিল না, মানে কোন রকম আকবরের এরকম এই ছিল না যে দানিয়ালকে সে বেশি ভালোবাসে, একে নয়। ইভেন সেলিমকে বেশি অনেক বেশি ভালোবাসা হতো, তাকে বেশি দেওয়া হতো, একে শেখু বাবা বলে ডাকতো আকবর। কিন্তু তাও তার মনে হয়েছিল যে তাকে সিংহাসন দেওয়া হবে না বা পরবর্তী রুলার বানানো হবে না, তখন সে বিদ্রোহ ঘোষণা করে 1599 সালে। এবার এখানে বড় বড় ঘটনা হয়। তোমরা আগের দিন আকবরের যে ভিডিওটা আমি বানিয়েছি, সেখানে বলেছিলাম যে আকবর তারা দাক্ষিণাত্য নীতি যখন গ্রহণ করেন, বা দাক্ষিণাত্য দখল করার যে সময় তিনি আক্রমণ করছেন ইত্যাদি, সেই সময়তে অন্যদিকে সেলিম এরকম কাণ্ড কারখানা ঘটায়। এবং শুধু তাই নয়, তিনি নিজের নামে কয়েন ছাপাতে শুরু করেন। এলাহাবাদ অঞ্চলে তিনি তার নিজের স্বাধীন সাম্রাজ্য তৈরি করেন। এলাহাবাদ অঞ্চলটা বলে দেয় এই জায়গাটা স্বাধীন, এখান থেকে আমি রুলার হয়ে গেলাম, এবং তিনি নিজের নামে কয়েন ছাপাতে শুরু করেন। এবার আকবর কি করবে, সেই সময় আকবর পাঠায় বিদ্রোহটা দমন করার জন্য। কাকে পাঠায়? তার ফেভারিট একজন সভাসদ যার নাম আবুল ফাজল, আবুল ফাজলকে এখানে পাঠায়। এবার আবুল ফাজল যায় বটে, তার কোনো লক্ষ্য ছিল না যে মানে তার উপর এটা ইনস্ট্রাকশন ছিল না যে যেভাবে হোক একে হত্যা করে দাও বা এরকম কিছু নয়, যতই হোক নিজের পুত্র। তো আবুল ফাজলকে পাঠানো হয়েছিল বেসিক্যালি এলাহাবাদে গিয়ে একে বোঝানোর জন্য, সেলিমকে বোঝানোর জন্য যে তুমি এরকম বিদ্রোহ করো না, তোমার পিতা তোমাকে ভালোবাসে, তোমাকে এই সিংহাসন দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রবলেম হয়ে যায় এখানে, আবুল ফাজলকে হত্যা করে দেয়। কে হত্যা করে দিচ্ছে? সেলিম। এই ঘটনাটা যখন হয়, তখন আকবর প্রচন্ড রেগে যায় এবং এলাহাবাদের উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, যে যেভাবে হোক সেলিমকে বন্দী হোক বা যেভাবে হোক তাকে এই বিদ্রোহটাকে দমন করতে হবে। কিন্তু প্রবলেমটা অন্যদিকে এসে যায় 1604 সালে, মানে আকবরের মৃত্যু ঠিক 1 বছর আগে, তার যে লাস্ট পুত্র বেঁচে ছিল দানিয়াল, তারও মৃত্যু হয়ে যায়। এবং এইটা যখন হয়, তখন আকবর চিন্তায় বসে যায়, আমার একটা মাত্র পুত্রই বেঁচে থাকলো সেলিম, আর কেউ নেই যে তাকে সিংহাসনে বসানো যায়। তো তখন সে সেলিমকে মাফ করে দেয়। অন্যদিকে সেলিমও এসে আকবরের কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন সে তো অবভিয়াসলি বুঝে গেছে যে আর কেউ নেই, তাকেই সিংহাসনে বসানো হবে। তো এই সমস্ত ভেবে সে আলটিমেটলি সারেন্ডার করে দেয় যে ঠিক আছে বাবা, আমি অনেক ভুল করেছি, আর এরকম করবো না। তো আলটিমেটলি এইভাবে আকবর তাকে ক্ষমা করে দেয় এবং পরবর্তীকালে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম নিয়ে 1605 সালে সিংহাসনে বসে। এবং জাহাঙ্গীর শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কনকারার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বজয়ী।
এবার একটু আগে যেটা বললাম যে জাহাঙ্গীর ছোটবেলা থেকে খুব বিদ্বান ছিলেন, আর কিছু না হোক পড়াশুনোতে ভালো ছিল, শিল্প সাহিত্য এই সমস্ত জিনিসগুলো ভালোবাসতো। এবং ইনি কতটা জ্ঞানী ছিলেন বা কতটা পড়াশোনা ভালোবাসতেন এইটুকু কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এই সময় যতগুলো ল্যাঙ্গুয়েজ, বড় বড় ল্যাঙ্গুয়েজ ছিল চালু ছিল, যেমন হচ্ছে তুর্ক, আরবিক, ফার্সি, তারপরে হিন্দি, প্রত্যেকটা ভাষাতে তিনি দক্ষ ছিলেন। অ্যারিথমেটিক, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর উপরে তার প্রচন্ড ভালো দক্ষতা ছিল। শুধু তাই নয়, বিজ্ঞান সম্পর্কে তার যথেষ্ট নলেজ ছিল, ন্যাক ছিল। তো নো ডাউট ইনি খুব বড় একজন বিদ্বান ছিলেন। এবং এনার যে ছিল, টিচার ছিল, সেও খুব ফেমাস, নাম করা, সে হচ্ছে আব্দুর রহিম খানেখানা। তো অবভিয়াসলি আব্দুর রহিম খানেখানা প্রচন্ড বিদ্বান একজন ব্যক্তি, তার টিচার, তো এইখান থেকে তিনি এটা পেয়েছিলেন। নেক্সট হচ্ছে তার বিবাহ, তার পার্সোনাল লাইফ। এবার পার্সোনাল লাইফে যদি বলি, এনার একাধিক ওয়াইফ ছিল, একাধিক, বৈধ অবৈধ, প্রচুর অনেক বেশি মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট নাম, মানে একে বাদ দিয়ে, নূরজাহানকে বাদ দিয়ে, নূরজাহানে তো আসছি, তাছাড়াও আরো একজন ইম্পর্টেন্ট নাম জগৎ গোসাই। এই নামটা ইম্পর্টেন্ট। ইনি একজন রাজপুত মহিলা ছিলেন, জগৎ গোসাই। কারণ জগৎ গোসাই এবং জাহাঙ্গীরেরই পুত্র হচ্ছে খুররাম, যে পরবর্তীকালে শাহজাহান নাম নেবে। ঠিক আছে, শাহজাহান নামে সিংহাসনে বসবে। আর এই জগৎ গোসাই কে ছিলেন? মারওয়াড় বলে একটা রাজ্য ছিল, রাজপুত রাজ্য। সেই মারওয়াড় রাজ্যের রাজকন্যা ছিলেন এনার জগৎ গোসাইয়ের পিতা ছিল উদয় সিং। ঠিক আছে, উদয় সিং। তো সেই উদয় সিং এর কন্যা ছিলেন জগৎ গোসাই। এই নামটা ইম্পর্টেন্ট। আর একটা নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানবাই। এনার সেকেন্ড পত্নী ছিলেন, সেকেন্ড নয়, এনার অ্যাকচুয়ালি ফার্স্ট পত্নী হচ্ছে মানবাই, আর সেকেন্ড বিয়ে হয় হচ্ছে জগৎ গোসাইয়ের সঙ্গে, দ্বিতীয় বিয়ে, অফিসিয়াল বিয়ে যেটা, তার মধ্যে সেকেন্ড হচ্ছে জগৎ গোসাইয়ের সঙ্গে। মানবাই কে ছিলেন? ভগবান দাসের নাম মনে আছে? ভগবান দাস, তার আগে মানে হচ্ছে রাজা ভারমাল, ভারমালের পুত্র হচ্ছে ভগবান দাস। আগের দিন আকবরের ভিডিও দেখলে এদের নামগুলো পেয়ে যাবে। আর ভগবান দাসের কন্যা হচ্ছে মানবাই, তার সঙ্গে বিয়ে হয় এবং এখান থেকেও একটা পুত্র হয় যার নাম হচ্ছে খসরু। তবে এই নামটার থেকেও এই নামটা বেশি ইম্পর্টেন্ট, কারণ শাহজাহান যেহেতু নেক্সট বাদশাহ। সো আলটিমেটলি 1605 সালে সিংহাসনে বসেন আকবরের মৃত্যুর পর, এবং একটা বড় সড়ো টাইটেল নেন, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। বাদশাহ টাইটেলটা সমস্ত মোগল রুলাররাই নিত, কিন্তু এনার যে বাকিটা সেটা মনে রেখো একটু, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। সো এই টাইটেল নিয়ে তিনি সিংহাসনে বসেন। এইবার আসছি মেহেরুন্নেসা বা নূরজাহানে। 1611-তে যার ইনফ্লুয়েন্সটা সব থেকে বেশি ছিল তার শাসন, মানে তার পুরো জীবনে। 1611 সালে এর সঙ্গে বিয়ে হয় মেহেরুন্নেসার সঙ্গে। এবং এনার অ্যাকচুয়ালি 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল শের আফগান বলে একজনের সঙ্গে। শের আফগান বা আরেকটা নাম ছিল আলী কুলি। শের আফগানটাই মনে রাখতে পারো। বলা হয় যে একে প্রচন্ড ভালো দেখতে ছিল, এবং জাহাঙ্গীর এই নূরজাহানকে দেখে প্রচন্ড বেশি, মানে নূরজাহান তখন নাম ছিল না, মেহেরুন্নেসা নাম ছিল, তো তাকে দেখে খুব ইমপ্রেসড হন, তাকে বিবাহ করেন এবং নূরজাহান এই টাইটেলটা দেন। নূরজাহান টাইটেলটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বিশ্বের আলো, লাইট অফ দ্য ওয়ার্ল্ড। শুধু তাই নয়, এদের মানে মেহেরুন্নেসার একটা মেয়ে ছিল যার নাম লাডি বেগম। এই নামটা পরে লাগবে একটু আমাদের, লাডি বেগম। ঠিক আছে, এই লাডি বেগমকেও তিনি অ্যাডপ্ট করেন তার মেয়ে হিসেবে। এবং মেহেরুন্নেসা যিনি পিতা ছিলেন সেই নামটাও ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে গিয়াস বেগ, যাকে ইতামুদ্দৌলার দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল। এবং ইতামুদ্দৌলা এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে পিলার অফ দ্য এম্পায়ার, মানে সাম্রাজ্যের পিলার। জাহাঙ্গীরের জীবনে এই নূরজাহানের কতটা প্রভাব ছিল এই উদাহরণটা থেকে বুঝতে পারবে যে মুঘল শুধু নয়, পুরো সুলতানি যুগ থেকে শুরু করে আমরা যদি দেখি, মানে মুসলিম রুল যেটাকে আমরা বলি ভারতে, সেই এতে একমাত্র ইনিই ছিলেন যার কয়েনে নাম থাকতো। জাহাঙ্গীরের যে মুদ্রাগুলো তৈরি হতো তাতে এনার নাম থাকতো, নূরজাহানের। তার যে ফরমানগুলো জারি করতেন সেখানে নূরজাহানের নাম থাকতো। সো নূরজাহান এনার জীবনে প্রচন্ড বড় প্রভাব বিস্তার করেন, যেটা আমরা এর আগে কোনোদিন কাউকে দেখিনি। কোনো ওয়াইফ, কোনো বাদশাহ বা কোনো সুলতানের ওয়াইফের যে এতটা মর্যাদা বা তার নাম, সেটা এনার সময় প্রথমবার দেখা যায়। এবং শুধু তাই নয়,
পুরো যে শাসন ব্যবস্থাতে যে ইম্পর্টেন্ট পদ সেগুলো তার খাস মানে নূরজাহানের খাস ব্যক্তিদেরকে দেওয়া হয়। তাদের মধ্যে অবশ্যই তার বাবাকে দেওয়া, প্রধান দিওয়ান নিযুক্ত করা হয়, এক কথায় বলতে পারো প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হয়, তার ভাই আসাফ খানকে খানে থামা নিযুক্ত করা হয়। তো গুরুত্বপূর্ণ পদগুলো নয় নিজের ফ্যামিলিকে বা নিজের ইম্পর্টেন্ট যারা পরিচিত বা খুব বিশ্বস্ত তাদেরকেই দেন নূরজাহান। তো এইরকম একটা প্রভাব বিস্তার করেন। এই যে আসাফ খান দেখছো, এই আসাফ খানের যিনি কন্যা ছিলেন তার নাম হচ্ছে আরজুমান বানু বেগম। এনার সঙ্গে পরে এর বিয়ে হয়, খুররামের বিয়ে হয় বা শাহজাহানের বিয়ে হয়। আর এই আরজুমান বানু বেগমই মমতাজ নামে পরিচিত হয়। পরবর্তীকালে আমরা মমতাজ এবং খুররাম মানে শাহজাহানের সময় এদের নামগুলো পাবো। এই আসাফ খানের কন্যা ছিল হচ্ছে মমতাজ মহল। এবার পার্সোনাল লাইফ হলো, এবার যাব আমরা তার শাসন ব্যবস্থাতে। তার আগে একটা জিনিস বলার, যে জাহাঙ্গীর সারা জীবন ছোটবেলা থেকে মদের মধ্যে ডুবেছিল, সিংহাসনে বসার পর এই সমস্ত কিছু বিবাহ এই সমস্ত কিছু পরে আমরা দেখবো যে জাহাঙ্গীরের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ, যে তিনি সাম্রাজ্যের মধ্যে সমস্ত জায়গাতে মদ তৈরি করাই পুরো নিষিদ্ধ করে দেন। মদ তৈরি করা বা কোনো ড্রাগ বিক্রি করা, মদ বিক্রি করা, এই সমস্ত জিনিস তিনি একদম পুরোপুরি বন্ধ করে দেন আইন করে। কেউ বিক্রি করতে পারবে না, কেউ তৈরি করতে পারবে না। এবার এখানে অনেক ঐতিহাসিক বলেন যে তিনি নিজে কোনোদিন ছাড়েননি, বাট শুধুমাত্র সাম্রাজ্যে বন্ধ করে দিলেন। এটাও অনেকে মানেন না, অনেকে বলছে যে না, পুরো সাম্রাজ্যেই বন্ধ ছিল, তিনিও নিজে মদ খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, অন্যান্য বিভিন্ন সামাজিক সংস্কার করেন। যেমন প্রথম কথা হচ্ছে তিনি পশুর মাংস খাওয়া বন্ধ করে দেন সপ্তাহে 2 দিনে। 2 দিনের মধ্যে একদিন হচ্ছে রবিবার। আমরা নর্মালি রোববার করে বাড়িতে সবাই একসাথে থেকে মাংস খাই। এর সময়তে, জাহাঙ্গীরের সময়তে রবিবার মাংস খাওয়া বা মাংস বিক্রি করা সম্পূর্ণ বন্ধ ছিল, কারণ সেই দিনটা আকবরের জন্মদিন ছিল। আর একটা দিন হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার কেন বন্ধ করে দেন? কারণ এই দিনে জাহাঙ্গীর করেছিলেন, মানে সিংহাসনে বসেছিলেন। এই জন্য এই 2 দিন পুরোপুরি সাম্রাজ্যে মাংস বিক্রি করা, পশুর মাংস বিক্রি করা বা পশু কাটা, পুরোপুরি পশু হত্যা করা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তিনি যে সাম্রাজ্যের চারিদিকে যে রাস্তাগুলো গেছে, বড় রাস্তা, তার পাশে পাশে সরাই বানান যাতে এরা যাত্রীরা বিশ্রাম নিতে পারে, নলকূপ রাখেন, জলের ব্যবস্থা রাখেন যাতে সবাই খেতে পারে, বড় বড় হসপিটাল তৈরি করেন। মানে যতটা উচ্ছৃঙ্খল সে ছিল, তারপরে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে একটা সমাজ সংস্কার, এই সমস্ত কাজে বা ভালো ভালো কাজের দিকে মনোনিবেশ করেন। তো এইভাবে একটা চেঞ্জ, যেটা আমি একদম শুরুতেই বলে এলাম, তার জীবনের 2টো ফেজ ছিল। সেকেন্ড ফেজটাতে আমরা দেখবো সম্পূর্ণ অন্য এক জাহাঙ্গীরকে। নেক্সট, ইনি যেমন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এনারকেও সেইটা ফল ভোগ করতে হয়। এনার বিরুদ্ধেও তার পুত্র বিদ্রোহ করে, সে হচ্ছে খুসরু। খুসরু কে ছিল? একটু আগেই বললাম যে মানবাইয়ের ছিল, পুত্র ছিল খুসরু। খুসরু বিদ্রোহ করে। ওকে, এবার যখন খুসরু বিদ্রোহ ঘোষণা করে, তখন শিখদের যিনি পঞ্চম গুরু ছিলেন অর্জুন দেব, এই অর্জুন দেব খুসরুকে আশীর্বাদ করেছিল। এরকম কিছুই, মানে কোনো সাপোর্ট করা নয়, কিছুই নয়, জাস্ট এই খুসরু গিয়েছিল অর্জুন দেবের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য। অর্জুন দেব জাস্ট আশীর্বাদ করে, এই কারণে অর্জুন দেবকে ধরে তার শিরচ্ছেদ করে দেওয়া হয়। উল্টো দিকে আমরা আকবরের সম্পর্কে এগুলো স্কিপ করে গেছি, পরে পড়বো বলে, অর্জুন দেবের সঙ্গে বা শিখদের সঙ্গে আকবরের প্রচন্ড ভালো সম্পর্ক ছিল। ঠিক উল্টো কাজটা এখানে হয়, অর্জুন দেবকে এখানে হত্যা করে দেওয়া হয়। তারপর থেকেই অ্যাকচুয়ালি শিখরা মুঘলদের বিরুদ্ধে চলে যাবে এবং আলটিমেটলি পুরো শেষ পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই বিরোধটা বহুদিন ধরে চলে। অ্যাকচুয়ালি ঔরঙ্গজেবের সময় চলে, তারপরে বাহাদুর শাহের সময় চলে, এইরকম বহুদিন ধরে বিদ্রোহ চলে। মানে বিদ্রোহ বলতে একটা বিরোধ চলে শিখদের সঙ্গে মুঘলদের। তো এখান থেকে সেটা সূত্রপাত হয়। জাহাঙ্গীর অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গাতে তার মুঘল সাম্রাজ্য বিস্তার করেছিলেন, কারণ তাকে বেশি কিছু করতে হয়নি। অলরেডি আকবর অনেক বড় জায়গা স্থাপন করে গেছিল। 1615 খ্রিস্টাব্দে মেওয়ার অঞ্চলটাতে আক্রমণ করা হয়। এগেন আমি বারে বারে বলেছি, মানে আগের ক্লাসেও বলেছিলাম অনেকবারই, যে মেওয়ার সম্পর্কে আমি আলোচনা করবো আলাদা করে, কারণ মেওয়ার নামটা তোমরা অনেকবার পাবে এখানে। ঠিক আছে, এবারে মেওয়ারের সেই সময় যিনি রুলার ছিলেন অমর সিং কে ছিলেন মহারানা প্রতাপ, যার সম্পর্কে আমরা বলেছিলাম হলদিঘাটির যুদ্ধ। সেই মহারানা প্রতাপের পুত্র ছিলেন অমর সিং। ইনি আত্মসমর্পণ করে দেন। তিনি পিতার মতো অতটা বীর ছিলেন না, আত্মসমর্পণ করে দেন। এবং এখান থেকে আবার এই মেওয়ারের সঙ্গে মুঘলদের ভালো সম্পর্ক স্থাপন হয়। মেওয়ারের মানে অমর সিং এর যিনি পুত্র ছিলেন করণ সিং, তিনি মুঘল দরবারে মনসবদার হিসেবে নিযুক্ত হন। এরপরে বিজাপুর গোলকুন্ডা দুটো বাহিনী একসাথে মিলে লড়াই করে 1616 খ্রিস্টাব্দে। সেই লড়াইতে মুঘলরা জয়লাভ করে। 1620 খ্রিস্টাব্দে কাংড়া অঞ্চল দখল করেন। তো এইরকম কয়েকটা জয় তিনি লাভ করেন, বাট
আলটিমেটলি তাকে অত বেশি লড়াই বা অত সাম্রাজ্য বিস্তার করতেই হয়নি, তার কারণ আকবর সমস্ত কিছু করেই গেছিল। এবং এই সময় আরো একটা ব্যাপার ঘটে যে অন্যান্য যারা বিদ্রোহী ছিল বা যাদের যে সমস্ত অন্যান্য অপোনেন্ট রুলাররা ছিল তাদের সঙ্গে যে খুব বেশি খারাপ সম্পর্ক স্থাপন করেছিল এরা আমরা, প্রত্যেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করা হয়, প্রত্যেককে নয় মনসবদারি দেওয়া হয়, নয় তার জায়গাগুলো দেওয়া হয়, তাদেরকে বড় বড় টাইটেল দেওয়া হয়। এইভাবে সবার সঙ্গে তিনি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এগোতে চেয়েছিলেন, বাট শিখদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়, এরপরে কোনোদিনই ভালো হবে না। শুধু শিখ বাদ দিয়ে সবার সঙ্গে মোটামুটি একটা ভালো সম্পর্ক এই সময় স্থাপিত হয়েছিল। আর এর জন্য আর একটা খারাপ যেটা ঘটনা, এটা ছাড়াও শিখ ছাড়াও, সেটা হচ্ছে বীর সিং বুন্দেলা। এই নামটা একটু দরকার। বীর সিং বুন্দেলা কে ছিলেন এই নামটা আমি বলিনি, এখন একটু বলে নি। যে এটা বললাম না, জাহাঙ্গীর যখন আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন আবুল ফাজলকে পাঠানো হয়েছিল সেই বিদ্রোহটা দমন করা বা তাকে বোঝানোর জন্য, কিন্তু কি হচ্ছে, আবুল ফাজলকে হত্যা করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি হত্যাটা করেছিল বীর সিং বুন্দেলা। জাহাঙ্গীরের নির্দেশে বীর সিং বুন্দেলা হত্যা করে দেয়। কিন্তু এই সময় কি করা হচ্ছে, বীর সিং বুন্দেলা এনাকে সম্মান জানানো হচ্ছে, কোর্টে তাকে মনসবদারি দেওয়া হচ্ছে এবং তাকে সম্মান জানিয়ে একটা বড় পজিশন দেওয়া হচ্ছে। সো এটাও একটা মানে নেগেটিভ দিক ছিল, তার নেগেটিভ কাজগুলোর মধ্যে একটা। অবশ্য অন্যদিকে যাকে হত্যা করা হয়েছিল আবুল ফাজল, ঠিক আছে, আবুল ফাজলের যে পুত্র ছিল তাকেও সম্মান জানানো হচ্ছে। আবুল ফাজলের পুত্র ছিল আব্দুর রহিম। এই আব্দুর রহিম খানে খানা নয়, আর একজন আব্দুর রহিম, আবুল ফাজলের পুত্র, ঠিক আছে। আব্দুর রহিম যে, একেও মনসবদারি দেওয়া হচ্ছে, একটা বড় পজিশন দেওয়া হচ্ছে মুঘল কোর্টে। সো এখানেও এটা একটা বলার মতো বিষয়। যাই হোক, এই সমস্তগুলো হয়। অন্যদিকে ব্রিটিশরা প্রথমবার জাহাঙ্গীরের সময়তেই ভারতে আসে, এগুলো তোমরা জানো, মাসুলিপট্টনমে আসে এবং ক্যাপ্টেন হকিন্স 1608 সালে আসে, 1611 সালে যায়, যে কিছু পায়নি। বাট টমাস রো যখন আসে 1615 থেকে 1619 থাকে, তো টমাস রো অনেক কিছু পায়, যেমন সুরাটে প্রথম ইংরেজ কুঠি স্থাপনের অধিকার জাহাঙ্গীরের কাছ থেকে পেয়েছিল। তো দুজন বিখ্যাত ইংরেজ, ক্যাপ্টেন হকিন্স এবং টমাস রো, এনার সময় ভারতে এসেছিল। জাহাঙ্গীর বিচার ব্যবস্থার উপর খুব আস্থাভাজন ছিলেন বা তিনি বিচার ব্যবস্থাকে ভালোবাসতেন। জাহাঙ্গীর কি করেছিলেন, একটা বিশাল বড় ঘন্টা রাজপ্রাসাদ থেকে তিনি তৈরি করেছিলেন। এটা পুরো সোনার ঘন্টা ছিল এবং সেখান থেকে একটা চেন বেঁধে বহু দূর পর্যন্ত তিনি টাঙিয়ে দিয়েছিলেন, যাতে কোনো সাধারণ মানুষ এসে সেই ঘন্টাটা বাজাতে পারে। এবার কেন ঘন্টা বাজানো হঠাৎ, তার কেন উদ্দেশ্য ঘন্টা বাজানো, তার কারণ হচ্ছে তার মনে হয়েছিল কোনো সরকারি কর্মচারী যদি কোনো খারাপ কাজ করে বা কারোর বিরুদ্ধে অত্যাচার করে, এক্সট্রা কিছু নেয়, ঘুষ নেয়, এই সমস্ত, সেগুলো এর কাছে, সম্রাটের কাছে তার কানে যাবে কি করে। তখন তিনি তার যারা ছিল, প্রজা ছিল, তাদেরকে বলেছিলেন যে তোমরা সেই ঘন্টাটা বাজাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কিছু নালিশ রয়েছে, সেটা আমি শুনবো। তো এই যে ঘন্টাটা টাঙানো হয়েছিল সেটাকে চেইন অফ জাস্টিস বা জঞ্জিরে আদল, ঠিক আছে, এই নামটাও ইম্পর্টেন্ট। জঞ্জির আদল যদি বলা হয়, এরকম জঞ্জিরে আদলকে টাঙিয়েছিলেন তিনি হচ্ছে জাহাঙ্গীর বা বিচারের শিকল। তো বুঝতে পারলে কেন এটা টাঙানো হয়েছিল। সরকারি কর্মচারীরা যদি কারোর উপর অত্যাচার করে সেটার বিচার কিভাবে পাওয়া যাবে, জাহাঙ্গীর স্বয়ং সেটার বিচার করবেন, এইভাবে শুনবেন তিনি। তো সেই জন্য এটাকে টাঙানো হয়েছিল। আর এটা তো বললামই, এখানে এটা অ্যাকচুয়ালি কয়েকটা জায়গায় কয়েকটা বলা রয়েছে। যেমন এখানে যে এটা আমি নিয়েছি পুনাম দালাল থেকে, মঙ্গলবার এবং শুক্রবার বলা হয়েছে যে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছিল। আবার অনেক জায়গাতে সানডে এবং টিউসডে নয়, থার্সডে, দুদিন লেখা রয়েছে। বাট এটা আদৌ ইম্পর্টেন্ট নয় কোন কোন দিন বন্ধ ছিল। তিনি এরকম দুদিন পশু হত্যা বন্ধ করেছিলেন, এটা ইম্পর্টেন্ট। আরেকটাও জিনিস বলার রয়েছে, সেটা এখানেই বলে নি। সেটা হচ্ছে যখন তিনি সিংহাসনে বসেন তিনি 12টা আদেশ জারি করেন, ঠিক আছে, 12টা আদেশ জারি করেন, যে আদেশগুলো আমরা আইনে জাহাঙ্গীরি বলে একটা গ্রন্থ থেকে পাই। তার সমস্ত আইন এখানে লেখা রয়েছে, আইনে জাহাঙ্গীরি, ঠিক আছে। তো এরকম তিনি 12টা আইন বানান। আর একটা জিনিস মনে রাখো যেটা ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে তমগা। কারণ এখন কোশ্চেন কেমন মাঝে মাঝে কিছু কিছু এরকম কোশ্চেন করে দেওয়া হয়। তমগা এবং মীর বাহারি বলে দু রকমের ট্যাক্স ছিল এর আগে, এই দুটো ট্যাক্স এনার সময় বন্ধ করে দেওয়া হয়। এনার সময় যেটা আস্তে আস্তে পিক পজিশনের দিকে যাওয়া শুরু করে সেটা হচ্ছে স্থাপত্য, সাহিত্য অলরেডি চলে গেছিল আকবরের সময়তে, সমস্ত শুরু হয়েছে আকবরের সময়তে। বাট যদি দুটো কোশ্চেন খুব করা হয় যে স্থাপত্য শিল্প কার সময় শ্রেষ্ঠ পজিশনে গেছিল, সেটার উত্তর হবে শাহজাহান। এবং যদি বলা হয় চিত্রশিল্প কার সময় শ্রেষ্ঠ পজিশনে গেছিল, সেটার উত্তর হবে জাহাঙ্গীর, ঠিক আছে।
এর মানে এই নয় যে এরা দুজন জাহাঙ্গীরের সময়তেই শুধু ছবি আঁকা হতো, আকবরের সময় হতো না, এরকম নয়। বাট পিক পজিশন মানে বুঝতে পারছো সব থেকে শ্রেষ্ঠ জায়গাতে গেছিল এই সময়তে। তো এটা একটা ব্যাপার। এবং মার্বেল দিয়ে বিল্ডিং তৈরি করা প্রথমবার, মানে শুধু মার্বেল দিয়ে এটা বলা ভুল, মার্বেল দিয়েও বিল্ডিং তৈরি হয়েছিল আকবরের সময়তে। বাট মার্বেল পাথর ইউজ করা, তার গায়ে আবার কোনো সেমি প্রেসিয়াস স্টোন, কোনো মূল্যবান বা খুব মানে অতটাও মূল্যবান নয়, মানে কিরকম টাইপের বলবো, মানে নীলা পান্না এই টাইপের যে পাথর, সেই সমস্ত পাথর দিয়ে ডিজাইন করে মার্বেল, সাদা মার্বেলের ওপর সেরকম ডিজাইন করে নকশা বানানো বা দেওয়াল বানানোর যে স্থাপত্য, সেটাই না সময় প্রথম শুরু হয়। এটাকে পিয়েট্রা দুরা বলা হয়। পিয়েট্রা দুরা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা ইটালির একটা শব্দ, ইটালিয়ান আর্ট। ভারতে প্রথমবার জাহাঙ্গীরের সময় এই পিয়েট্রা দুরা শিল্প তৈরি করা হয়। এবং যদি প্রশ্ন করা হয় যে প্রথমবার পিয়েট্রা দুরা শিল্পের মাধ্যমে কোন বিল্ডিং তৈরি করা হয়, সেটা হচ্ছে ইতামুদ্দৌলার সমাধি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। ইতামুদ্দৌলার সমাধি হচ্ছে এইটা, যেটা অ্যাকচুয়ালি বানিয়েছিলেন নূরজাহান, মানে নূরজাহানের পিতা হচ্ছে ইতামুদ্দৌলা, একটু আগেই বললাম। তো তার পিতার জন্য এটা বানানো হয়েছিল। এবং পিয়েট্রা দুরা ব্যাপারটা কি, যেটা তোমরা এই গায়ে দেখতে পাচ্ছ, যদিও যে মানে মার্বেলের ওপরে যে নকশাগুলো সেগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এর উপরে এইরকম জায়গাতে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে পাথর বসানো থাকতো। যদিও অধিকাংশ পাথর ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে, ভারত থেকে অধিকাংশ জিনিসই তারা নিয়ে গেছে, বাট এখানে সমস্ত জায়গাতে এরকম টাইপের চুনি পান্না এই সমস্ত লাগানো থাকতো। তো ইতামুদ্দৌলার সমাধি হচ্ছে প্রথম যেটা পিয়েট্রা দুরা শিল্পের মাধ্যমে বানানো হয়। এবং এটাকে বাচ্চা তাজ বলা হয়। কেন? কারণ এইটার মতোই তাজমহল অবভিয়াসলি এর থেকে অনেক বড় এবং অনেক বেশি ডিজাইন, সেটাতেও পিয়েট্রা দুরা ওখানেও ইউজ করা হয়েছে, তাজমহলের গায়েতেও পিয়েট্রা দুরা ইউজ করা হয়েছে। তো সেই কারণে এটাকে তাজমহলের পূর্বসূরি বাচ্চা তাজ বলা হয়। এরকম টাইপের জিনিস তাজমহল আরো বেশি যায়, বেস্ট পজিশনে নিয়ে গেছিল সেই জন্য। তো যাই হোক, পিয়েট্রা দুরা এই সময় প্রথমবার শুরু হয়। ইতামুদ্দৌলার সমাধি নূরজাহান আগ্রাতে তৈরি করেন, এটা আগ্রাতে অবস্থিত। লাহোরে মতি মসজিদ তৈরি করেন জাহাঙ্গীর, এবং লাহোরে নিজের সমাধি তৈরি করেন, যেটা শাহদারা নামে পরিচিত। ঠিক আছে, জাহাঙ্গীর এরকমও কোশ্চেন করা হয়, কোন মুঘল বাদশার সমাধি ভারতের অভ্যন্তরে মানে মেন ল্যান্ডের মধ্যে নেই, আজকের যে ভারত, সেটা হচ্ছে জাহাঙ্গীরের সমাধি। একদম লাস্ট মুঘল যে বাদশাহ তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফরেরও সমাধি ভারতে নেই। ঠিক আছে, এনার সমাধি অবস্থিত লাহোরে, যেটা শাহদারা নামে পরিচিত। এটা হচ্ছে শাহদারা গার্ডেন, যেখানে এনার সমাধি অবস্থিত। এছাড়াও কাশ্মীরে শালিমার এবং নিশান্ত বাগ এরকম কয়েকটা বাগান তৈরি করেন। এনার সময় খুব চিত্রশিল্প, যেটা বললাম, চিত্রশিল্প বেস্ট পজিশনে গিয়ে পৌঁছেছিল জাহাঙ্গীরের সময়। আবুল হাসান বিসেন দাস, এই নামটা ইম্পর্টেন্ট, মধু অনন্ত, তারপর হচ্ছে মনোহর, গোবর্ধন, ওস্তাদ মনসুর, এই সমস্ত এরা ছিল। এরা সবাই চিত্রশিল্পী ছিল সেই সময়কার, ফেমাস। তারা সবাই জাহাঙ্গীরের কোর্টে ছিল। এবং এতজন চিত্রশিল্পী, এত ফেমাস চিত্রশিল্পী একই কোর্টে, সেটা প্রথমবার জাহাঙ্গীরের সময়তেই হয়েছিল। এর আগে আকবরের সময়তেও চিত্রশিল্পীরা ছিল। তারপরে ইভেন হুমায়ুনও, আমি বলেছিলাম যে দুজন চিত্রশিল্পীকে ভারতে তিনি এনেছিলেন, বাট এই জাহাঙ্গীরের সময় সব থেকে বেশি ছিল। এর মধ্যে বিসেন দাস, এই নামটা ইম্পর্টেন্ট, এটি পোর্ট্রেট আঁকতে মানে মানুষের ছবি আঁকতে মাস্টার ছিলেন। আর একজন হচ্ছে উস্তাদ মনসুর, ইনি হচ্ছে প্রাণীর ছবি আঁকতে, মানে বিভিন্ন অ্যানিমেলের ছবি আঁকতে তিনি প্রচন্ড ছিলেন, উস্তাদ ছিলেন। এবং এই বিসেন দাস, ইনি আরেকটা কারণে বিখ্যাত। বিসেন দাসকে পারস্যে পাঠানো হয়েছিল। পারস্যের যিনি রুলার ছিলেন তার নাম হচ্ছে শাহ আব্বাস। এনার ফ্যামিলির পোর্ট্রেট আঁকার জন্য, ইনি পোর্ট্রেট আঁকাতে বিশেষজ্ঞ ছিলেন। জাহাঙ্গীর তাকে পাঠিয়েছিলেন, এটা একটা দূত হিসেবেও তাকে পাঠানো হয়েছিল। এবং ভারতের এই শাহ প্রচন্ড ইমপ্রেস হয় এনার প্রতি, জাহাঙ্গীরের সঙ্গে খুব ভালো সম্পর্ক স্থাপন হয়। তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এনার সম্পর্কে মনে রাখবে। তুজুকে জাহাঙ্গীরি, যেটা হচ্ছে তার আত্মজীবনী, তিনি ফার্সি ভাষায় নিজে রচনা করেছিলেন। ফার্সি ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, এবং তুজুকে জাহাঙ্গীরি খুব বড় সোর্স তার জীবন সম্পর্কে জানার। এবং শুধু জীবন নয়, তিনি সেখানে ক্লিয়ারলি লিখে গেছেন যে তিনি ছোটবেলায় কি কি ভুল করেছেন, কি রকম মদ্যপানের তার অভ্যাস ছিল, এই সমস্ত বর্ণনা তিনি করে গেছেন। নেক্সট হচ্ছে ফাওয়াং এ জাহাঙ্গীরি। এটা একটা গ্রন্থের নাম ফাওয়াং। এটা অ্যাকচুয়ালি আকবরের সময়তে লেখা শুরু হয়েছিল, বাট জাহাঙ্গীরের সময় যেহেতু লেখা শেষ হয়, সেই জন্য ফাওয়াং এ জাহাঙ্গীরি এই নামটা দেওয়া হয়েছে, জাহাঙ্গীরের অভিধান। এটা কে রচনা করছে? এটার নাম হচ্ছে মীর জামাল আলদিন হোসেন ইনজু। এটা হচ্ছে ইনজু, ঠিক আছে, ইনয় বর্গিত জয়, ইনজু হবে, যেটা এরম ভেঙে গেছে। তো ইনি এটা লেখেন, আকবরের সময় লেখা শুরু হয়, এনার সময় শেষ হয়। আর আব্দুল হামিদ লাহরি, যিনি পাতসানামা রচনা করেন, এবং কাফি খান মুন্তাকাব লুবাব এনার সময় রচনা করেন। এছাড়াও গিয়াস বেগ, নকভি খান, নিয়ামতুল্লাহ, এরকম বিখ্যাত পণ্ডিতরা এনার সভাতে ছিল।
সুরদাসের নাম হচ্ছে তোমরা শুনেছো, সুরদাস সুরসাগর রচনা করেছিলেন, বাট এনার সভাতে ছিলেন না, এনার সমসাময়িক ছিলেন। সুরসাগর রচয়িতা সুরদাস, ঠিক আছে, সুরদাস এনার সমসাময়িক ছিলেন। তো এই ছিল জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা। আশা করছি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট আমার এই ভিডিও বানানোর জন্য, মোটিভেশনের জন্য, প্লাস এটাও বোঝার জন্য যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা। সো অবশ্যই ক্লাসগুলো লাইক এবং শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব শাহজাহান সম্পর্কে। আলটিমেটলি মুঘলদের সম্পর্কে আমরা প্রায় শেষ করে এনেছি। আর তোমরা এই পিডিএফ পেতে পারো টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে। এবার এছাড়াও যদি কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুকে মেসেজ করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য।